নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। প্রি বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে বিদ্যালয়ে ফটকে তালা ঝুলল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরে বৈঠক করে পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার কারণে পড়াশোনার অধঃপতন, আর পাশ করতে না পারলে বিদ্যালয়ের গেটে ঝুলছে তালা। রাষ্ট্রবাদী দলের নেতাদের প্রশ্রয়ের কারণে অপসংস্কৃতি আঁকড়ে ধরেছে বর্তমান কতিপয় ছাত্রছাত্রী ও অভিভাবক মহল। যতনবাড়ি এলাকায় অবস্থিত এক যতন কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ছাত্রছাত্রীদের প্রি বোর্ড পরীক্ষার উত্তীর্ণ করে পর্ষদ পরীক্ষায় বসার সুযোগ করে দিতে বিদ্যালয়ের উপর চাপ সৃষ্টি করছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও অভিভাবক। অকৃতকার্য ছাত্রছাত্রীদের দাবি তাদের উত্তীর্ণ করে দিতে হবে, না হলে আন্দোলন কোনোভাবে প্রত্যাহার করবে না। জানা যায়, বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীতে যথাক্রমে 52 জন ও 41 জন এবছর প্রি বোর্ড পরীক্ষায় বসেছে, কিন্তু খাতা মূল্যায়নের পর দেখা যায় দশম ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 5 থেকে 6 জন উত্তীর্ণ হচ্ছে। এ খবর অভিভাবকদের নিকট জানাজানি হতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। ছাত্রছাত্রীদের অনৈতিক দাবিতে সমর্থন জানাতে বিদ্যালয়ে গিয়ে হাজির হয় শাসক দলের কিছু চুনুপুটি নেতা। এসএমসি কমিটির সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের প্রি বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে শাসক দলের এই মাতব্বররা। অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষ চাপে পড়ে সিদ্ধান্ত নেয় যে অকৃতকার্য ছাত্রছাত্রীদের দুটি পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং তাদের জন্য পাস নম্বর 20 করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে এক শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রি বোর্ড পরীক্ষায় কিছু ছাত্রছাত্রী পাস করতে পারেনি। তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে দাবি করছিল সকলকে উত্তীর্ণ করার। শেষ পর্যন্ত বিদ্যালয় পরিচালন কমিটি, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে চূড়ান্ত হয় পুনরায় দুটি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। তাদের জন্য পাস নম্বর রাখা হয়েছে 20। তাহলে তাদের বোর্ড পরীক্ষার জন্য ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হবে। তিনি আরও দায়ী করলেন সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ার কারণে ছাত্রছাত্রীদের এ ধরনের ফলাফল বলে জানান, এমন শিক্ষা ব্যবস্থা ভারতে হয়তো নেই। তো এখানে কিছু স্টুডেন্ট আপনার এই যে প্রি বোর্ড এক্সামে উত্তীর্ণ হতে পারেনি, ক্লাস 10 আর 12। ওই স্টুডেন্টগুলাই আজকে এসে মানে যতনবাড়ির মূল ফটকে তারা তালা দিয়েছিল। এক যতন কুমার এইচএস স্কুল। তো তাদের ডিমান্ড ছিল যে আমরা সব যারা প্রি বোর্ডে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সবাইকে যাতে অ্যালাউ করে দিই। তো ওই মোতাবেক আমরা আবার আজকে এসএমসি সহ এবং গার্ডিয়ান সহ বসে বা সব শিক্ষক শিক্ষিকারা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সবাইকে আমরা অল অ্যালাউ দেবো না, পুনরায় আবার একটা রি এক্সাম নেব শুধু 2টা সাবজেক্টের উপরে, এবং ওই 2 সাবজেক্টের উপরে প্রতি সাবজেক্টে যদি 20 করে তারা কোয়ালিফাই করতে পারে, তাহলে আবার পুনরায় তাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগটা দেওয়া হবে। স্যার, হ্যাঁ, এটা কিছুটা সত্য যে আজকাল দিনের ছেলেমেয়েরা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মোবাইল গেম এই নিয়ে ব্যস্ত থাকাতে তাদের রেজাল্টটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এক যতন কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের এমন হতাশাজনক ফলাফল দেখে হতবাক এলাকার বুদ্ধিজীবী মহল। কারণ বিদ্যালয় থেকে জোর জবরদস্তি উত্তীর্ণ হতে পারলেও বোর্ড পরীক্ষায় তাদের কে সহযোগিতা করবে? তখন অভিভাবক, রাষ্ট্রবাদী দলের নেতা থেকে শুরু করে কারোর কথাই শুনবে না কেউ। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে পড়াশোনার হাল হাকিকতকে চরম বিপর্যয় নেমে এসেছে রাষ্ট্রবাদী দলের কতিপয় নেতা এবং অভিভাবকদের কারণে। শহরের বুকে শান্তিপাড়ায় ক্লাব মাফিয়া যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুশাসন চাইছে। ক্লাব সংস্কৃতি নিয়ে গর্ব করেন রাজ্যের মন্ত্রীরা, আর সে পাতে জল ঢালছে ক্লাবের নেতারা, যারা কোনো এক অনুষ্ঠান হলে মন্ত্রী বিধায়কদের সাদর আমন্ত্রণ করে নিজ এলাকার ক্লাবকে ফার্স্ট ক্লাস করার চেষ্টা করে। তারাই পরে মাফিয়া সেজে তাণ্ডব চালায় এলাকার মানুষের উপর। আবার সেটাই প্রমাণিত হয়েছে আজ। রাজধানী শান্তিপাড়া এলাকায় শুকলাল মার্কেটে জয়দেব দাসের কাছ থেকে গত 11ই ডিসেম্বর একটি দোকান ক্রয় করেন উত্তম বণিক নামে এক ব্যক্তি। সেদিন দোকানটি রেজিস্টার হওয়ার পর 13ই ডিসেম্বর রাতের আঁধারে দোকানে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় তথাকথিত সুনামধন্য ক্লাবের পদাধিকারী মাফিয়ারা।
পরবর্তী সময় 14 ডিসেম্বর বিষয়টি নজরে আসে উত্তম বণিকের। উত্তম বণিক বিষয়টি নিয়ে সাথে সাথে স্থানীয় ক্লাবের সাথে কথা বললে তাকে ক্লাবের নেতারা প্রশ্ন করেন, কার অনুমতি নিয়ে এলাকায় দোকান ক্রয় করেছে। এভাবে ক্লাবকে না জানিয়ে দোকান ক্রয় করা উত্তম বণিকের ভুল হয়েছে। তাকে নাকে খড় দিয়ে ক্ষমা চাইতে হবে। তারপর শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা ক্লাবের তিনি চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন, কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি। ক্লাবের মধুসূদন সাহা এবং জয়ন্ত সাহা নামে দুজন ক্লাব মাফিয়া চাপ সৃষ্টি করেছে দোকানটি ক্লাবের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু তাতে উত্তম বণিক রাজি না হওয়ায় তার দোকান থেকে তালা খুলছে না ক্লাবের দুই মাফিয়া। অবশেষে মঙ্গলবার তালা ভেঙে দোকানে প্রবেশ করেন তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিধানসভা কেন্দ্রের শঙ্করাচার্য স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। ভোট আসলে মুখ্যমন্ত্রীর সাথে ডোর টু ডোর কর্মসূচি করে। মুখ্যমন্ত্রী বলেছেন, মাফিয়া মুক্ত রাজ্য করবে ত্রিপুরা। এখন দোকান ক্রয় করে তিনি বুঝতে পারছেন ত্রিপুরা মাফিয়া মুক্ত হয়েছে কিনা, কারণ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এ ধরনের মাফিয়ার রাজ চলছে। মানুষ টাকা দিয়ে দোকান ক্রয় করে ক্লাবের মাফিয়াদের জন্য ব্যবসা করতে পারছে না, এমন সুশাসন চায় না মানুষ। দোকানটা কিনছি, কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসে বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না কেন। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার থেকে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলায় দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন দিছি, লিখিতভাবে দিছি। ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিভ আছে, ক্লাব এখনো অবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভার্বেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করলাম। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। চাপ বুঝছেন তো, চাপ। ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না, ক্লাব নামধারী চক্র, এই চক্রের কাছে বিক্রি করতাম। এতে ক্লাব তো সামাজিক সংস্থা, ক্লাব তো মানুষের পেটে লাথি দেয় না। আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদার জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজন লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে হলে কেউ কিছু কিনার অধিকার নাই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্লাবগুলো নিয়ে সবসময় গর্ব করতে দেখা যায়। ক্লাবগুলো সামাজিক কাজকর্মে এখন এগিয়ে আসছে, আগের মতো আতঙ্কের কারণ নেই বলে ক্লাবমুখী হওয়ার জন্য সকলকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী। আর শহরে প্রাণকেন্দ্রে বসে মুখ্যমন্ত্রীর নাম কালিমালিপ্ত করার জন্য গুন্ডারাজ চালাচ্ছে কিছু ক্লাব। তাদের মোটাঅঙ্ক পার্সেন্টেজ অনুযায়ী না দিতে পারলে মানুষ জমি কিংবা দোকান ক্রয় করতে পারছে না। তারা যা বলছে তাই শেষ কথা। পেছনে মদত শক্তি মণ্ডল ক্লাবের নেতারা, বর্তমান আমলে তারাই শেষ কথা।
গত 6 থেকে 7 বছরে রাজ্যে কলা গাছ ফুলে ফেঁপে উঠেছে। রাষ্ট্রবাদী নেতাদের এ ধরনের কার্যকলাপে অসন্তুষ্ট মানুষ। এদিন উত্তম পরিক আরও জানিয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। শান্তম টিভি। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব ডক্টর দুলাল দে এই কথা জানান। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের এই ফর্ম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই এজ ফর্ম সঠিকভাবে পূরণ করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে। বিদ্যালয়ে সেগুলো সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, সতর্কতার সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের আইএ প্রাপ্ত নম্বর, প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয়ে আইএ প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত থাকে, তবে তার ক্ষেত্রে শুধুমাত্র এই বিষয়ে আইএ প্র্যাকটিক্যাল নম্বরের জায়গায় এ এন্ট্রি করতে হবে। এক্সটার্নাল পরীক্ষার্থীদের কোনো আইএ বা প্র্যাকটিক্যাল নম্বর এন্ট্রি করতে হবে না। শুধুমাত্র সেভ পরীক্ষার ফিড, ফাইনাল সাবমিশন এবং অনলাইন পেমেন্ট করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলি প্রিন্ট আউট দিয়ে সাবজেক্ট, আইএ, প্র্যাকটিক্যাল নম্বর ও ফটো যথাযথভাবে নজরদারি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর নেওয়ার পরে অনলাইন পেমেন্ট করে ফাইনাল সাবমিশন করতে হবে। ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতে আইএ প্র্যাকটিক্যাল নম্বর পরিবর্তন করার জন্য পর্ষদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা যাবে না। তিনি আরও জানিয়েছেন, 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ভেরিফিকেশন রিপোর্টগুলি পর্ষদের জমা দিতে হবে। শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে। আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে, তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের। এই সমস্ত কাজগুলি এখন করবে। করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএসের ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানে ওরা। ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছিল, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে। ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ। এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে। মানে আমি সবাইকে, সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে, একটু মনোযোগ সহকারে কাজটা করে। ত্রিপুরা আগামী 5 বছরের মধ্যে দুধ উৎপাদনের স্বনির্ভর হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সেদিকে গুরুত্ব দিয়ে কৃত্রিম গো প্রজননের গুরুত্ব দিয়েছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। আসামের শ্রীভূম জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে রাজ্যে এসেছেন। তারা গত 6 জানুয়ারি থেকে রাজ্যে সফর করছেন। 8 জানুয়ারি পর্যন্ত তারা সফর করবেন। মঙ্গলবার ত্রিপুরা ভেটেনারি কাউন্সিল আগরতলায় একটি বৈঠক হয় রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে আসাম থেকে আসা প্রতিনিধি দলের। তারা ত্রিপুরা সফরে এসে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম গো প্রজনন দেখে অত্যন্ত আপ্লুত। তাদের সাব ডিভিশনাল অফিসার আবু বক্কর সিদ্দিকী জানায়, 10 জনের একটি প্রতিনিধি দল 3 দিন সফরে আসাম থেকে ত্রিপুরা এসেছেন। আসাম সরকার তাদের ত্রিপুরা সংশ্লিষ্ট দপ্তরের কাজকর্মের সফলতা দেখে পাঠিয়েছেন।
তার লক্ষ্য করেছেন ত্রিপুরা আসাম থেকে অনেকটাই এগিয়ে চলেছে। ত্রিপুরার যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলো আসামে কিভাবে আরও দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে শিখছেন তারা। আরও বলেন, আসাম সরকার গো হত্যা নিষিদ্ধ করে দিয়েছে, এখন তারা গাভীর প্রজনন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে ভাবছেন। সারা ত্রিপুরা ঘুরে তারা অনেক কিছু শিখতে পারছে বলে জানান। আগামী দিনে ত্রিপুরার মতো কিভাবে তারা স্বনির্ভরতার দিশা এগোতে পারবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য 2020-21 সন থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করি। টিএলডি এর তত্ত্বাবধানে এই মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় আমরা সেক্সটের সিমেন্ট দিয়ে লিঙ্গ নির্ধারিত হিমায়িত গৌবীর্যের মাধ্যমে আমরা গাভীর কৃত্রিম গো প্রজনন করে চলছি এবং এর ফলে আমাদের সফলতা অনেক এসেছে। এবং এই যে সফলতা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের, এই সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে 16 জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী 3 দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবেন এবং ওনাদের রাজ্যেও এই কাজটা অলরেডি করছেন তারা, এবং এটাকে কী করে আরও উন্নত করা যায় সেই জিনিসটা এখানকার আমাদের রাজ্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তাদের এখানে সফলতা পাবেন, আমি এটা কামনা করছি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডেও রাজধানী জিবি বাজারে। এই অগ্নিকাণ্ডে বাজারে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফলের দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর 12টা নাগাদ ফলের দোকানে আগুনের লেলিহান শিখা নজরে আসে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছায় 3টি দমকলের ইঞ্জিন। দীর্ঘ 8 ঘন্টা সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা ঘটনাস্থলে সময় মতো ছুটে আসায় আগুন বিস্তার লাভ করতে পারেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ছড়িয়েছে এলাকায়। শুনছি, আমি গেছি পাশে আর দোকানে গেছি, এদিকে শুনছি যে ওই লোকটা বুঝতেছে আর কি যে তোমরা সাইডে আগুন লাগবে, তখন আমি আইসি। কিভাবে এটা আমি বলতে পারতাম না। কি হয়েছে? দেখি না কি ভয় করতেছে, পরে বোঝা যাবো। কিসের দোকান এটা? যা ফলের দোকান। কয়টা দমকল আইছে গাড়ি? 3টা। এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, হতে পারে শর্ট সার্কিট। 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। এখানে প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিছু অগ্নিকাণ্ড শুনছি না, এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না। কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান। 3টে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ। 2024 সালের অক্টোবর মাসে প্রতাপগড় বসাকপাড়ার বাসিন্দা রাকেশ সাহা ও ভোলা বণিকের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে উদ্ধার করে চুরি যাওয়া স্বর্ণালংকার। মঙ্গলবার এই স্বর্ণালংকার তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। পূর্ব আগরতলা থানার ওসি জানায়, রাকেশ সাহা ও ভোলা বণিক 2024 সালের অক্টোবর মাসে তাদের বাড়িতে চুরি হয়েছে বলে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করে 3 চোরকে। বর্তমানে তারা জেলে রয়েছে। ধৃত 3 চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় রাকেশ সাহা ও ভোলা বণিকের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার। মঙ্গলবার আদালতের নির্দেশে এই স্বর্ণালংকার তুলে দেওয়া হয় রাকেশ সাহা ও ভোলা বণিকের হাতে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে। তাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে রানা স্যার আছে, শুভেন্দু স্যার আছে, তার অসংখ্য মানে আমাদের জন্য তার জন্য অসংখ্যভাবে মানে প্রশাসনের আমি অন্তত পক্ষে আমার
পক্ষ থেকে একদম হ্যাপি। এনে চুরি হওয়ার পরে কি আপনার মনে হয়েছিল যে এগুলোকে ফিরে পাবেন বা এরকম? মনে হয়েছিল না। মানে এখন পেয়ে কিরকম লাগছে? অনেক খুশি। গত অক্টোবর মাসে আমাদের এই প্রতাপগড়ে বসাকপাড়াতে শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলা বণিক এই দুজনের বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলঙ্কারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলঙ্কারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 44 নং বুথের অধীন ভগিনী নিবেদিতা মহিলা সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্রে 2টি সেলাই মেশিন প্রদান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল অর্থ ব্যয় করে এই সেলাই মেশিন দুটি ক্রয় করা হয়েছে। মঙ্গলবার সেলাই মেশিন দুটি ভগিনী নিবেদিতা মহিলা সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্রের কর্মকর্তাদের হাতে তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে ভগিনী নিবেদিতা মহিলা সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্রটি চালু করা যাচ্ছিল না। কিছুদিন পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করার জন্য যা যা করার প্রয়োজন তা তিনি করবেন। সে মোতাবেক এদিন 2টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আগামী দিনে আরও যা যা করার প্রয়োজন তা তিনি করবেন। প্রধানমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ধরে আমাদের এটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র 31 নম্বর ওয়ার্ডে এই কলেজ টিলায় একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রটা শুরুয়াত হচ্ছিল না এই কারণে, এবং কিছুদিন আগে আমি এখানে আপনাদের নিয়ে বৈঠক করি এবং বৈঠক করার পর আমরা সিদ্ধান্ত নেই যে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটা এখানে প্রতিস্থাপন করা এবং তার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজনীয়তা আছে আমি সেটা পূরণ করার জন্য আপনাদের কাছে কমিটমেন্ট করি, প্রতিশ্রুতি দেই। সেই মোতাবেক আজকে 2টি সেলাই মেশিন আমরা এখানে আমার তরফ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আমি আশা করি এবং যিনি ট্রেনার ওনার সঙ্গেও স্থানীয় যারা আমার নেত্রীরা রয়েছেন ওনারাও ট্রেনার সঙ্গে কথা বলেছেন এবং এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে আরও এটাকে পরিকাঠামো আরও উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজনীয়তা আছে আমি আপনাদেরকে সহযোগিতা করব। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাবার চাষের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক কিরণ গিত্তে। তিনি বলেন, রাবার চাষ উন্নয়নে বদ্ধপরিকর সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকার রাবারকে বিশ্বের বাজারে পৌঁছে দিতে চেষ্টা করে চলেছে এবং কিভাবে এর আবাদ রাজ্যে অন্যতম শিল্পের আওতায় আনা যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। যদি গোটা বিশ্ব কথা বলা যায় তো আমাদের ভারত দেশ প্রোডাকশন মধ্যে আছে 6 নম্বর, কিন্তু কনজাম্পশন যে ইউজ করছে ইস্তেমাল করছে এটা আছে 2 নম্বর। মানে বড় মার্কেট আমাদের দেশে আছে। তো আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গত কয়েক বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে লেবারের যে এরিয়া প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে চাই। যে টার্গেট নিয়েছে লেবার বোর্ড নর্থ ইস্ট মধ্যেই প্রচুর আরো পোটেনশিয়াল রয়েছে, প্রায় 2 লাখ হেক্টর আরো প্লান্টেশন হবে নর্থ ইস্ট রাজ্যের মধ্যে। ইতিমধ্যে আমরা দেখছি আসামও অনেক প্লান্টেশন করছে, প্রায় 34-35 হাজার হেক্টর করে নিয়েছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর সবাই রাজ্যের লেবার প্রোডাকশন মধ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। যে আগে ত্রিপুরা করেছে 30-40 বছর আগে, এখন বাকি অন্য রাজ্য করছে। 27 জানুয়ারি থেকে চটিলা মেয়ের শুরু হবে 4 দিন ব্যাপী শিশু মেলা। এই শিশু মেলা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। চটিলাম বাজার সংলগ্ন স্কুল মাঠে এই শিশু মেলা অনুষ্ঠিত হবে। এবছর শিশু মেলায় থিম বর্ণ পরিচয়। মঙ্গলবার চটিলাম লীলা দেব স্মৃতি হলে সাংবাদিক সম্মেলন করে এই
সংবাদ জানায় চরিলাম শিশু মেলা উদযাপন কমিটির সদস্যরা। সাংবাদিক সম্মেলনে তারা আরও জানায়, শিশু মেলায় 14টি ইভেন্টে প্রতিযোগিতা হবে, 4টি বিভাগে প্রতিযোগিতা হবে। চরিলামে শিশু মেলা উদযাপন করতে যাচ্ছি 2025। এই শিশু মেলার ওপেনিং আমরা শুরু হবে 27 জানুয়ারি থেকে। 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি 4 দিন ব্যাপী এই চরিলাম স্কুল মাঠ, বাজার সংলগ্ন স্কুল মাঠ, এই মাঠে আমরা উদযাপন করতে যাচ্ছি। 4 দিন ব্যাপী চলবে আমাদের এই শিশু উৎসব। 27 তারিখ থেকে ওপেনিং। প্রথমবার যখন আমরা করেছিলাম তখন আমাদের থিম ছিল মাটির পুতুল, হারিয়ে যাওয়া শৈশব নিয়ে মাটির পুতুল নিয়ে আমরা থিমটা করেছিলাম। এই বছরের থিম হবে বর্ণপরিচয়। বর্ণপরিচয় আমাদের এই বছরের থিম। আমরা টোটাল 14টা ইয়েতে আমরা কন্টেস্ট রাখছি। যেমন খুশি তেমন সাজো, ছড়া, আবৃত্তি, বক্তৃতা থাকবে, ছড়া বক্তৃতা থাকবে, আবৃত্তি, কুইজ, হাতের তৈরি সামগ্রী, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, হস্তলেখা, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, লোকনৃত্য, বসে আঁকো এবং বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।